দু একদিনের মধ্যে ইরানে হামলার প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর। পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আবারও অস্বীকার তেহরানের। ইবাদত বন্দেগীতে সিয়াম সাধনায় ব্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। ব্যতিক্রমী নানা আয়োজনে স্বাগত জানানো হচ্ছে রমজান মাসকে। নিজেই রকেট লঞ্চার চালিয়ে আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 50টি সিস্টেম উন্মোচন। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। দু একদিনের মধ্যে ইরানে হামলার পুরো প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। জানিয়েছে বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে হয়েছে ইরান নিয়ে আলোচনা। যদিও হোয়াইট হাউস বলছে ইরানকে এখনো চুক্তির সুযোগ দিচ্ছেন ট্রাম্প। এদিকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ আবারও অস্বীকার করেছে ইরান। ইরানের সাথে কূটনৈতিক আলোচনার মধ্যেও হামলার হুমকি ধামকি থামায়নি যুক্তরাষ্ট্র। একই সাথে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও সিএনএন বলছে ইরানে সম্ভাব্য হামলা নিয়ে বুধবার আলোচনা হয়েছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে। ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমগুলো বলছে শনিবারের মধ্যেই ইরানে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এখনো চূড়ান্ত নির্দেশ দেননি মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমগুলোর দাবি আগামী কয়েকদিনে বেশ কিছু মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত ইরানের পাল্টা হামলার ক্ষয়ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত। যদিও হোয়াইট হাউস বলছে এখনো কূটনৈতিক সমঝোতাই চাইছেন ট্রাম্প। ইরানে হামলা চালানোর অনেক কারণ ও যুক্তি রয়েছে। অপারেশন মিডনাইট হ্যামার কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের অত্যন্ত সফল একটি অভিযান ছিল। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট, কূটনীতি সর্বদা তার প্রথম বিকল্প। ইরানের জন্য এই চুক্তি করা খুবই বুদ্ধিমানের কাজ হবে। এদিকে ইরানের দাবি পারমাণবিক অস্ত্রের মালিক কখনোই হতে চায়নি দেশটি। তবে বেসামরিক উদ্দেশ্যে চলমান পারমাণবিক কর্মসূচি বন্ধ করা হবে না বলেও জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা পারমাণবিক অস্ত্রের মালিক হতে চাইনি। তারা যে কোনোভাবেই এটি যাচাই করে দেখতে পারে। আমরা তার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আমাদের রোগীদের বাঁচাতে অথবা শিল্প ও কৃষির উন্নয়ন ঘটাতে জ্ঞান বিজ্ঞানের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত মেনে নেব না। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তির আলোচনা শুরু হলেও তা ভেস্তে গিয়েছিল ইসরায়েলের হামলায়। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কারণে আবারও বাড়ছে একই পরিণতি শঙ্কা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় যুদ্ধজাহাজ পৌঁছানোর পর রুশ কর্মকর্তাদের স্বাগত জানানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে ওমান সাগর ও ভারত মহাসাগরে বৃহস্পতিবার নৌ মহড়া চালাবে রাশিয়া ও ইরান। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মধ্যেই হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নতুন করে ভূগর্ভস্থ করছে ইরান। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে বিস্তর কার্যক্রম। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ওপর নতুন করে কংক্রিট শিল্ড বসানো হয়েছে। তারপর সেগুলো মাটি চাপা দেওয়া হচ্ছে। এছাড়াও বেশ কিছু ভূগর্ভস্থ স্থাপনায় নতুন কয়েকটি টানেলের সন্ধান মিলেছে। এর মধ্যে ইস্ফাহান ও নাতানজ পারমাণবিক কেন্দ্র ছাড়াও রয়েছে পারচিন, সিরাজ এবং কোম মিসাইল ঘাঁটি। গেল বছরের জুনে এসব ঘাঁটি ও স্থাপনায় ব্যাপক হামলা চালায় দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে দেওয়ার দাবি করে ওয়াশিংটন, তেল আবিব।
সিরিয়ায় মোতায়েনকৃত সব সেনা সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 2 মাসের মধ্যেই দেশটি থেকে সরিয়ে নেওয়া হবে 1000 মার্কিন সেনাকে। একাধিক মার্কিন সূত্রের বরাতে এমনটা দাবি করেছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গেল সপ্তাহে সিরিয়ার দক্ষিণাংশে অবস্থিত আল তানফ ঘাঁটি থেকে সকল সেনা সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ঘাঁটিটি সিরিয়া সহ ইরাক ও জর্ডানে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালাতে ব্যাপকভাবে ব্যবহার হতো। কমাস আগেই আইএস দমনে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরা করতে আসা মুসলিমরা তারাবির নামাজ আদায়ে ভিড় করেন মক্কা মদিনার পবিত্র 2 মসজিদে। রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের মসজিদগুলোয় বিনামূল্যে সেহরি ও ইফতার বিতরণ করা হচ্ছে। কোথাও কামানের গোলা ছুঁড়ে আবার কোথাও বেলুন উড়িয়ে স্বাগত জানানো হয়েছে রমজান মাসকে। মক্কা এবং মদিনার পবিত্র 2 মসজিদে তারাবির নামাজ আদায়ে ব্যস্ত মুসল্লিরা। আল্লাহর রহমত এবং গুনাহ মাফের আশায় সিয়াম সাধনায় ব্যস্ত ওমরাহ করতে আসা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা। পবিত্র এই মাসে রোজা রাখা এবং তারাবির নামাজ আদায়ের পাশাপাশি অন্যান্য ইবাদতেও ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দেশের মুসলিমরা। পাকিস্তানে প্রথম সেহরিতে বিভিন্ন মসজিদে বিতরণ করা হয় বিনামূল্যে খাবার। রমজান উপলক্ষে আমরা আমাদের প্রতিবেশীদের খেয়াল রাখার পাশাপাশি পৃথিবীর সকল কষ্টে থাকা মুসলিম ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করি। বিশেষ করে স্মরণ করি আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের। একই চিত্র ইরাকেও। রাজধানী বাগদাদের ঐতিহ্যবাহী আব্দুল কাদির জিলানী মসজিদে প্রথম ইফতারে জড়ো হয় হাজারো মানুষ। পুরো রমজান মাস জুড়ে বিনামূল্যে ইফতার বিতরণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর বিভিন্ন আয়োজনে সিয়াম সাধনায় ব্যস্ত ইন্দোনেশিয়ার মুসলমানরাও। দেশটির সরকারের মার্কিন প্রেসিডেন্টের গাজা বোর্ড অফ পিসে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে ক্ষোভ জানায় দেশটির মুসলমানরা। গণহত্যা, নারী ও শিশুদের উপর নির্যাতন কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। আশা করি প্রশাসন যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো সঠিক ও ন্যায়সঙ্গত। অন্যদিকে দীর্ঘদিনের ব্যতিক্রমী রীতিতে রমজানকে স্বাগত জানায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। তপধ্বনির মাধ্যমে প্রথম ইফতারের সংকেত দেওয়া হয় দোহার বাসিন্দাদের। শত শত রঙিন বেলুন উড়িয়ে রমজানের প্রথম দিনটিকে স্বাগত জানায় বসনিয়ার বাসিন্দারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে নামাজ আদায়, ইট কংক্রিটের জঞ্জালে খোলা আকাশের নিচে ইফতার। বিধ্বস্ত গাজায় এমন বাস্তবতায় শুরু হয়েছে রমজান। তবু 2 বছরের যুদ্ধ আর অনাহারের পর কিছুটা স্বস্তি। তাই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানে ভোলেনি উপত্যকার মানুষ। হাজারো মানুষের তিলাওয়াতে মুখরিত ছিল গাজা সিটির আল হাসাইনা মসজিদ। এখন কেবল ধ্বংসস্তূপ, কোনো মতে 100 জন দাঁড়ানোর মতো অবস্থাও নেই। গাজায় ইসরায়েলি বাহিনীর 2 বছরের অভিযানে পুরোপুরি ধ্বংস হয়েছে 835টি মসজিদ, ক্ষতিগ্রস্ত আরও 180টি। বাধ্য হয়েই তাঁবুতে খোলা আকাশের নিচে কাতারে দাঁড়াতে হচ্ছে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের। কোনো মসজিদ অক্ষত নেই, কোথায় দাঁড়াবে নামাজের জন্য? কেবল ইটের টুকরো আর জঞ্জাল চারদিকে। আগে ভিন্ন পরিবেশে রমজান আসতো, শক্তিশালী পারিবারিক বন্ধন, একসাথে মসজিদে যাওয়া, শান্তিপূর্ণ জমায়েত, কুরআন পাঠ, তারাবির নামাজ। এখন আর সেই উৎসবের আমেজ নেই। এমন পরিস্থিতিতেই যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় রমজান এসেছে একরাশ হাহাকার নিয়ে। ভঙ্গুর যুদ্ধবিরতির কারণে পিছু ছাড়েনি অনিশ্চয়তা। নিয়মিত হামলা তো রয়েছেই, এখনো পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। তাই রয়েই গেছে খাবারের সংকট। কয়েকটি সংস্থার উদ্যোগে গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায়। ধ্বংসস্তূপের মাঝে সারি সারি টেবিল, ধর্মীয় সঙ্গীতের সুর। প্রথা অনুযায়ী করা হয়েছে আলোকসজ্জাও। শত কষ্টের মাঝেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা গাজাবাসীর। বিশ্ববাসীর লজ্জা হওয়া উচিত। কি কঠিন পরিস্থিতিতে আমরা আছি, তবুও আল্লাহর কাছে শুকরিয়া।
গত 2 বছরে সেহরি বা ইফতারের জন্য ছোট এক টুকরো খেজুরও জোটেনি। এবার তার চেয়ে ভালো অবস্থায় আছি। পরিবারের অনেকের মৃত্যু হয়েছে, এক ভাই আহত, এক ভাই বন্দী, সব ক্ষত নিয়েই বাঁচতে হবে। এই সামান্য আয়োজন আমাদের আগের মতো জীবনযাপন মনে করিয়ে দিচ্ছে। 2 বছরে হামাস বিরোধী অভিযানের নামে আবাসিক ভবন সহ গাজার সব ধরনের অবকাঠামো ইসরায়েলি বাহিনীর টার্গেট হয়েছে। ধ্বংস হয়েছে 40টি কবরস্থান, গির্জা লক্ষ্য করেও হয়েছে হামলা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে 12 জনের প্রাণ গেছে, দগ্ধ আরো কয়েকজন। আগুনে আশপাশের বেশ কয়েকটি দোকানও পুড়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে শিয়াংয়ান শহরের একটি মার্কেটে দুর্ঘটনাটি ঘটে। ঘণ্টাখানেকের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি, চলছে তদন্ত। একদিন আগেই চীনের জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়। চীনা চান্দ্রবর্ষের উৎসব ঘিরে দেশটিতে এখন আতশবাজির রমরমা ব্যবসা চলছে। চীনের ভূগর্ভস্থ গোপন পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত নতুন তথ্য প্রকাশের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শীর্ষ এক মার্কিন প্রতিনিধি। জানান 2020 ছোট মাত্রার একটি বিস্ফোরণ চিহ্নিত করে কাজাখস্তানের একটি দুর্গম সিসমিক স্টেশন, যা শনাক্ত হয় ওই স্থান থেকে প্রায় 450 মাইল দূরে পশ্চিম চীনের লপনর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে। তবে বিষয়টি নিশ্চিত করেনি আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা। এদিকে চীনের এই গোপন পারমাণবিক পরীক্ষার খবর নাকচ করেছে চীনের মিত্র দেশ রাশিয়া। এরই মাঝে ওয়াশিংটনের এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিংও। নিজেই রকেট লঞ্চার চালিয়ে আলোচনার জন্ম দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে ধরা পড়েছে এমন দৃশ্য, যেখানে একে একে উন্মোচন করা হয় পারমাণবিক ক্ষমতা সম্পন্ন 50টি রকেট লঞ্চার সিস্টেম। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নতুন চমক, নিজেই চালিয়ে পরখ করে নিচ্ছেন রকেট লঞ্চার সিস্টেম। রাষ্ট্রীয় দলের সম্মেলন সামনে রেখে একযোগে 50টি রকেট লঞ্চার সিস্টেম উন্মোচন করেছে পিয়ংইয়ং। সবকটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, আর এগুলো উপহার হিসেবে দিয়েছে উত্তর কোরিয়ারই বিস্ফোরক প্রস্তুতকারকরা, এমন দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর। পিয়ংইয়ং এর দাবি 600 মিলিমিটার ক্যালিবারের ক্ষমতা সম্পন্ন এই রকেট লঞ্চারগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যা শক্তি ও নির্ভুলতার দিক থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইলের চাইতে কোনো অংশে কম নয়। এছাড়াও লঞ্চারগুলোতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। একই আয়োজনে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন কিম জং উন। মূলত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির 9ম সম্মেলনকে সামনে রেখে একের পর এক চমক দেখাতে ব্যস্ত সর্বোচ্চ নেতা, কেননা এই সম্মেলনই দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সমাগম, যেখান থেকে নির্ধারিত হয় নতুন নীতি, আসতে পারে ক্ষমতা পরিবর্তনের ঘোষণাও। অনিক রহমান, যমুনা নিউজ। নেটোর সামরিক মহড়ায় স্টেট ফার্স্ট ডার্ট 26 আয়োজন করেছে জার্মানি। সামরিক মিত্রদের রণকৌশল সক্ষমতা যাচাই ও প্রশিক্ষণে আয়োজিত এই মহড়া বুধবার জার্মানির পুতলস মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় সেনাদের স্থল ও জলপথে আক্রমণের বিভিন্ন প্রশিক্ষণ। বাল্টিক অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আয়োজিত হয়েছে এই মহড়া। অন্যদিকে গ্রিনল্যান্ডে আয়োজিত আর্কটিক এন্ডিউরেন্স নামের আরেকটি মহড়ায় অংশ নিয়েছে সুইডিশ রেঞ্জার ইউনিট, যেখানে চলছে নানা রকম সমরাস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধের সামগ্রিক প্রস্তুতির অনুশীলন। ডেনমার্ক আয়োজিত মহড়াটি মূলত নেটোর আর্কটিক সেন্ট্রি মিশনের অংশ। চীনা রোবটকে নিজেদের দাবি করে এআই সামিট থেকে বাদ পড়ল ভারতের এক বিশ্ববিদ্যালয়। বহুল আলোচিত এই প্রযুক্তি সম্মেলনে চীনের নির্মিত একটি রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করে ভারতের উত্তরপ্রদেশের গালগোটিয়াস ইউনিভার্সিটি। এ নিয়ে চলছে তোলপাড়। প্রথমে অস্বীকার করলেও পরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এর আগে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বহিষ্কার নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিশ্বের প্রায় 1000 খানেক এক্সিবিটর ও শতাধিক দেশের অংশগ্রহণে ভারতের নয়াদিল্লিতে চলছে এআই সামিট, যেখানে যোগ দিয়েছে এআই স্টার্টআপ, টেক কোম্পানি ও রিসার্চ ল্যাব সহ বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠান।
you, tech leaders. সম্প্রতি এই এআই সম্মেলনে একটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবিত বলে দাবি করে চরম বিতর্কে পড়ে ভারতের গ্যালগোটিয়াস নামের এক বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিডি নিউজে একটি সাক্ষাৎকারে ওরিয়ন নামের রোবটটিকে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির সেন্টার অফ এক্সেলেন্সের তৈরি বলে দাবি করে সে বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। কিন্তু এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে দ্রুতই তা সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা খুব সহজেই শনাক্ত করতে পারে রোবটটিকে। ভুয়া দাবির জেরে প্রথমে সম্মেলনে বিশ্ববিদ্যালয়টির স্টলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়, পরে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয় বহিষ্কারাদেশ, যদিও বিশ্ববিদ্যালয়টির দাবি ভিন্ন। আমরা এমন কিছু দাবি করিনি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এইসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি, শুধু বলেছি এই রোবটের উপর আমাদের বিনিয়োগ রয়েছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে ক্ষমা প্রকাশ করে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয়। দাবি করা হয় পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না ক্যামেরার সামনে উপস্থিত হওয়া ওই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির দাবি করা রোবট কুকুরটি আদতে চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানির তৈরি, যার নাম ইউনিট্রি গো2। অনলাইনে প্রায় $2,500 বিক্রি হয় এটি, যার ব্যবহার গবেষণা ও শিক্ষা খাতে বিস্তৃত। অনিক রহমান, যমুনা নিউজ। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কার্যালয়ে অসদাচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্ট ব্যাটনকে। বৃহস্পতিবার তার 66তম জন্মদিন ছিল। স্যান্ডরিংহাম এস্টেট থেকে আটক করা হয় তাকে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে এখনো। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সাথে তার যোগসূত্রের কারণে বেশ কিছুদিন ধরে তীব্র সমালোচনার মুখোমুখি হন সাবেক এই রাজকুমার। অপ্রাপ্তবয়স্ক একাধিক নারীর সাথে যৌনকর্মের অভিযোগের জেরে চরম বিতর্কের মুখোমুখি হন তিনি। এসব বিতর্কের মুখে 2022 সালে তার সামরিক পদমর্যাদা কেড়ে নেওয়া হয়। গেল বছর বাতিল করা হয় তার সব রাজকীয় উপাধি। বিতাড়িত হতে হয় উইন্ডসরের রাজপ্রাসাদ থেকেও। সামরিক আইন জারির ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন দেশটির একটি আদালত। অর্থাৎ জীবনের বাকিটা সময় তাকে জেলেই কাটাতে হবে। এ সময় আদালত জানান 2024 সালের ডিসেম্বরে মার্শাল ল জারির ঘটনায় সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় এই সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে দেওয়া হয়েছে 30 বছরের কারাদণ্ড। সাবেক পুলিশ প্রধান সহ তৎকালীন সরকারের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দণ্ডপ্রাপ্তদের। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালায় তুষার ধসে এখন পর্যন্ত 8 জন নিহতের খবর মিলেছে। সংখ্যা এই প্রাণহানি আরও বাড়তে পারে। এখনো মরদেহ উদ্ধার করা যায়নি। বুধবার এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। এর আগে দুর্ঘটনার স্থল থেকে জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। প্রতিকূল আবহাওয়া ও তীব্র তুষারপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালাতে বেগ পোহাতে হচ্ছে। এরই মধ্যে কয়েক ফুট বরফে তলিয়েছে স্থানটি। খোঁজ মেলেনি বেশ কয়েকজনের। একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান তুষার ধসটি মঙ্গলবার ভেঙে পড়ে। ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় গণমাধ্যম জানায় রেঞ্জার রোড নামে দাবানলটি দ্রুততম বেগে ছড়িয়েছে দেশটির একাধিক রাজ্যে। প্রবল বাতাসের বেগে মাত্র 8 ঘন্টায় পুড়ে গেছে 1,45,000 একর বনভূমি। পুড়ছে টেক্সাস, ক্যানসাস, কলোরাডোর পাশাপাশি নিউ মেক্সিকোর কিছু অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। এরই মাঝে রাজ্যগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।